যে রেপ্লিকেশনটা কি জিনিস। রেপ্লিকেশন হচ্ছে একটা ভাইরাস কিভাবে হোস্ট সেলের ভিতরে ঢুকে বংশ বিস্তার করে। এটা হচ্ছে রেপ্লিকেশন, অর্থাৎ একটা ভাইরাস হোস্ট সেল ছাড়া তো ভাইরাস কখনো বংশ বিস্তার করতে পারে না। এই ভাইরাস হোস্ট সেলের মাধ্যমে যে বংশ বিস্তার করে এটাকে বলে হচ্ছে রেপ্লিকেশন। হোস্ট সেলটা কি? হোস্ট সেল হচ্ছে একটা জীবিত কোষ, যার ভিতরে এই হোস্ট সেলের ভিতরে ভাইরাস প্রথমে প্রবেশ করে, এরপরে বংশ বিস্তার করে। কারণ ভাইরাস কখনো নিজেরা বাঁচতে পারে না, কখনো বংশ বিস্তার করতে পারে না। এই কারণে হোস্ট সেল তৈরি করে এবং এই হোস্ট সেলের ভিতরে প্রবেশ করে বংশ বিস্তার করে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে হিউম্যান বডি সেল, এটার হোস্ট সেল, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হোস্ট সেলটা হচ্ছে হিউম্যান বডি। তেমনি হেপাটাইটিস বির জন্য হোস্ট সেল হিসেবে লিভার সেল ধরা হয়। আবার র্যাবিস ভাইরাসের জন্য হোস্ট সেল হিসেবে নার্ভ সেল ধরা হয়। এটা হচ্ছে হোস্ট সেল। এখন হচ্ছে ডেফিনেশন অফ ভাইরাস। ভাইরাসটা কি? এ ভাইরাস ইজ অ্যান অ্যাসেলুলার obligate intracellular parasite that contains DNA or RNA and can replicate only inside a living host cell. অর্থাৎ ভাইরাসটা কি? ভাইরাসটা হচ্ছে একটা অ্যাসেলুলার। অ্যাসেলুলার হচ্ছে কোষবিহীন একটা জীবাণু, যেখানে একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট থাকে। অর্থাৎ ইন্ট্রাসেলুলার প্যারাসাইট হচ্ছে ভাইরাসের জীবিত কোষের বাইরে। ভাইরাস তো জীবিত কোষের বাইরে বা বংশ বিস্তার করতে পারে না। ভাইরাসের মধ্যে একটা ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি থাকবে। ভাইরাসের ভিতরে কখনো ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকবে না। এটা কিন্তু এমসিকিউতে আসবে যে ভাইরাসের ভিতরে কোনটি থাকে। অপশন দিয়ে দিল যে ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ অর আরএনএ, ডিএনএ অথবা আরএনএ। আমরা কিন্তু অনেক সময় এই জায়গাটাতে ভুল করি, যে অরের জায়গায় আমরা অ্যান্ড এবংটাকে দিয়ে ফেলি, তখন কিন্তু জানা জিনিসটা ভুল হয়ে যায়। আচ্ছা, আম, এই ভাইরাসের ভিতরে একটা ভাইরাস শুধু একটা লিভিং হোস্ট সেলের ভিতরেই রেপ্লিকেট করতে পারে। ভাইরাস কখনো এর বাইরে রেপ্লিকেট করতে পারে না। আচ্ছা, ডেফিনেশন অফ ভেরিয়ন। ভেরিয়নটা কি জিনিস? Virion is the complete virus particle that is structurally intact and infectious. অর্থাৎ ভেরিয়ন হচ্ছে একটা কমপ্লিট একটা ভাইরাসের কণা। এই ভাইরাসের কণা কি করে? একটা স্ট্রাকচারালি এটা সংক্রমণ ঘটাইতে সক্ষম করে। এবং এর ভিতরে থাকে, এই ভ্যারিয়েন্টের ভিতরে থাকে ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটি জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ অথবা আরএনএ থাকে। আর ভ্যারিয়েন্টের ভিতরে আরেকটা থাকে ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে প্রোটিন কোট, প্রোটিনের আবরণ, ভাইরাসের প্রোটিনের আবরণ। আচ্ছা, ডেফিনেশন অফ ভ্যারিয়েন্টস। Variants are the smallest infectious agent made only of circular RNA and do not have a protein code. অর্থাৎ ভ্যারিয়ান্টস হচ্ছে সবচেয়ে ছোট ইনফেকশাস এজেন্ট। এটা শুধুমাত্র আরএনএ দিয়েই তৈরি হয় এবং এর ভিতরে কোনো প্রোটিন কোড থাকে না। ডেফিনেশন অফ সিউডোভাইরাস। সিউডোভাইরাস কি? Pseudovirus is a virus-like particle that contains viral protein. এটা ভাইরাসের মতোই একটা ভাইরাল প্রোটিন। It's mainly used in scientific research and vaccine development to safely study virus. অর্থাৎ এই ভাইরাস সিডো ভাইরাস দিয়ে শুধুমাত্র, এটা একটা ফেক ভাইরাস, এই ভাইরাস দিয়ে শুধুমাত্র রিসার্চ এবং ভ্যাকসিন তৈরি করার সময় ব্যবহার করা হয়। তাহলে আপনাদের এমসিকিউ হিসেবে এটা আসতে পারে যে রিসার্চ এবং ভ্যাকসিন তৈরি করার জন্য কোন ভাইরাসটা ব্যবহার করা হয়? সিডো ভাইরাস। আচ্ছা, এখন দেখবো ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। ভাইরাসের বৈশিষ্ট্য কি?
ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যাসেলুলার থাকে, কারণ ভাইরাস একটা কোষবিহীন জীবাণু। ভাইরাসের ভাইরাস কোষ দিয়ে তৈরি হয় না। ডিএনএ অর আরএনএ থাকবে, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, কখনো ডিএনএ এবং আরএনএ থাকবে না। এটা ভেরি স্মল, খুবই ছোট, 20 থেকে 300 ন্যানোমিটার। মে হ্যাভ ইনভলভ অর বি নেকেড। এটা এটা অর্থ হচ্ছে কিছু ভাইরাসের চারপাশে ইনভেলপ অর্থাৎ আবরণ থাকে, আবার কিছু ভাইরাস ইনভেলপ ছাড়া থাকে। ইনভেলপ ছাড়াটা হচ্ছে ইননেকেড। নেকেডটা হচ্ছে এমন একটা ভাইরাস, এর ভিতরে কোনো ইনভলভ বা আবরণ নেই, অর্থাৎ লিপিডের কোনো লেয়ার থাকবে না। এটা শুধু ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড থাকে। ক্যাপসিড হচ্ছে প্রোটিন কোড, শুধুমাত্র প্রোটিন কোড থাকে। এই ভাইরাস আহ একটু শক্ত এবং বেশি সময় ধরে টিকে থাকে। যেগুলো ফিকো ওরাল রুটে থাকে, এটা হচ্ছে নেকেড ভাইরাস। এই ভাইরাসগুলোর, এই নেকেড ভাইরাসের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পলিও ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রোটা ভাইরাস। আচ্ছা, রেপ্লিকেট অনলি ইনসাইড হোস্ট সেলস। এই ভাইরাস শুধুমাত্র লিভিং হোস্ট সেলের ভিতরে বংশবিস্তার করে, এছাড়া রেপ্লিকেট করতে পারে না। আর রাইবোজোম অ্যাবসেন্ট, রাইবোজোম থাকে না। স্ট্রাকচার অফ ভাইরাস। ভাইরাসের স্ট্রাকচার কি? একটা ভাইরাসের স্ট্রাকচারে প্রথমেই থাকবে ক্যাপসিড, অর্থাৎ প্রোটিনের একটা আবরণ থাকবে। শেপ থাকবে ইকোহেড্রাল। ইকোহেড্রাল হচ্ছে গোল বা বহুভুজাকৃতির আকৃতি থাকবে। হেলিকাল থাকে পেঁচানো বা স্পাইরাল আকৃতির। কমপ্লেক্স মানে জটিল একটা গঠন থাকে। নিউক্লিক অ্যাসিড থাকে, এর ভিতরে থাকে ডিএনএ অথবা আরএনএ। ইনভেলপ অর্থাৎ লিপিডের একটা লেয়ার থাকে, লিপিডের একটা আবরণ। আর সারফেস প্রোটিন। এই সারফেস প্রোটিনটা কি করে? হোস্ট সেলের সাথে অ্যাটাচ করে দেয়। অর্থাৎ এই সারফেস প্রোটিন হচ্ছে ইনভেলপের উপরে, অর্থাৎ লিপিড লেয়ারের যে আবরণ আছে এই ইনভেলপের উপরে থাকা একটা প্রোটিন কোট। এটা কি করে? ভাইরাসকে হোস্ট সেলের সাথে অ্যাটাচ করতে সাহায্য করে। আর এই সাহায্যের মাধ্যমে ইনফেকশনটা দ্রুত স্প্রেড করতে সাহায্য করে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ ভাইরাস। ভাইরাসের ক্লাসিফিকেশন হচ্ছে ইনভেলপ থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকে যার ভিতরে ডিএনএ এবং আরএনএ থাকে অথবা আরএনএ। আর হোস্ট স্পেসিফিক, স্পেসিফিসিটি ভাবে হোস্ট সেলটা থাকে, যে হিউম্যানের ক্ষেত্রে হবে কি আর জেনেটিকের ক্ষেত্রে হবে কি। হিউম্যান স্পেসিফিক হচ্ছে শুধুমাত্র মানুষের সেলেই ইনফেক্ট করে। হিউম্যান স্পেসিফিক হচ্ছে শুধুমাত্র এইটা মানুষের সেলে ইনফেক্ট করে, যেমন পলিও ভাইরাস, পলিও, মিজেলস। আর জেনেটিক হচ্ছে এর হোস্ট হচ্ছে প্রাণী। এই জেনেটিক ভাইরাসের হোস্ট হচ্ছে প্রাণী। সেকেন্ডারি হোস্ট হিসেবে মানুষ থাকতে পারে, কারণ যখন কুকুর কামড় দেয় তখন কি হয়? র্যাবিস ভাইরাস, এটা একটা ডিজিজ, র্যাবিস ডিজিজ। কিন্তু মূল হোস্ট হচ্ছে প্রাণী, কুকুর বা বিড়াল। আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে মানুষ। অর্থাৎ ট্রান্সমিশন হচ্ছে জেনেটিক। হিউম্যান স্পেসিফিক হচ্ছে অনলি হিউম্যান, আর জেনেটিক হচ্ছে অ্যানিমাল টু হিউম্যান। এনভেলপের ভিতরে থাকে হিউম্যান ইমিউনো ভাইরাস। নন এনভেলপের এক্সাম্পল হিসেবে থাকে পলিও ভাইরাস। হিউম্যান স্পেসিফিক ভাইরাসের পলিও ভাইরাস, মিজলস ভাইরাস। আর জেনেটিকে থাকে র্যাবিস ভাইরাস, হান্টা ভাইরাস। এগুলো কুকুর বিড়ালের মাধ্যমে হয়। এই হান্টা ভাইরাস কিসের মাধ্যমে হয় বলেন তো? মানে হোস্ট কে? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, হান্টা ভাইরাসের হোস্ট হচ্ছে ইঁদুর। অর্থাৎ এটা ইঁদুর থেকে হয়। এই ডিজিজ হয়ে যায় তখন হেমোরেজিক ফিভার। হেমোরেজিক হান্টা ভাইরাস থেকে হেমোরেজিক ফিভার ডিজিজ হয়ে যায়। আপনারা কি বুঝতে পারছেন?
কেউ তো রেসপন্স করছেন না। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। মোড অফ ট্রান্সমিশন, কিভাবে এটা স্প্রেড করে? ইনজেকশনের মাধ্যমে হয় হেপাটাইটিস এ এবং ই ভাইরাস। যখন আমরা খাবার বা পানির মাধ্যমে কোনো জীবাণু আমাদের বডিতে প্রবেশ করে, তখন এর মাধ্যমে যে কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মাধ্যমে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস স্প্রেড করে। হেপাটাইটিস ই ভাইরাস শুধুমাত্র ওয়াটারের মাধ্যমে হয়, আর হেপাটাইটিস আহ, শুধুমাত্র ওয়াটারের মাধ্যমে হয় হেপাটাইটিস ই ভাইরাস, এটা মনে রাখবেন। এটা কিন্তু ইয়েতে এমসিকিউ তে আসে যে হেপাটাইটিস ই ভাইরাস কার মাধ্যমে হয়। এটা কিন্তু পানি খাবারের মাধ্যমে হবে না, এটা হচ্ছে শুধুমাত্র পানির মাধ্যমে হবে। এবং এই হেপাটাইটিস ই এ এবং ই ভাইরাসের রুট ট্রান্সমিশন রুট হচ্ছে ফিকো ওরাল রুট। আর ইনহেলেশন, ইনহেলেশনের মাধ্যমে কিভাবে মোড অফ ট্রান্সমিশন হয়? ইনহেলেশনের মাধ্যমে, অর্থাৎ শ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। যে ড্রপলেটের মাধ্যমে ঘটতে পারে, এয়ারবর্ন বাতাসের মাধ্যমে ডিজিজটা স্প্রেড করতে পারে। এই বাতাসের মাধ্যমে যখন ডিজিজটা লাংসে স্প্রেড করে, তখন ইনহেলেশনের মাধ্যমে এটা মোড অফ ট্রান্সমিশন হয়। আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ট্রান্সমিশন ট্রান্সমিশন হয় ড্রপলেটের মাধ্যমে। এটা ডিজিজ হয় ফ্লু, ফ্লু ভাইরাস, ফ্লু ফিভার। আর ভাইরাস, মিজেলস ভাইরাসের জন্য ট্রান্সমিশন হয় এয়ারবোর্ন। এয়ারবোর্ন ভাবেও হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে, ড্রপলেটের মাধ্যমে হতে পারে মিজেলস। এই মিজেলস ডিজিজ, ভাইরাসের ডিজিজ হচ্ছে মিজেলস। এবং আমাদের বহুল পরিচিত সার্স কোভিড 2, এটা ডিজিজ কোভিড-19। এর ট্রান্সমিশনটাও কিন্তু এয়ারবোর্ন। আর এটা হচ্ছে ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস, হেপাটাইটিস বি, সি, ডি অ্যান্ড এইচআইভি। ভাইরাস যখন বডিতে ঢুকে ব্লাড, সিরাম, তারপরে সিমেন বা ভ্যাজাইনাল কোনো সিক্রেশনের মাধ্যমে অথবা আদার বডি ফ্লুইডস দিয়ে স্প্রেড করে। হেপাটাইটিস, এই যে বি ভাইরাস যেটা, এটা কি হয়? এটা ট্রান্সমিশন হয় ব্লাডের মাধ্যমে হতে পারে, মাদার টু চাইল্ড হয়, আর সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে। হেপাটাইটিস সি ভাইরাস, এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হয়, নিডল নিডল দিয়ে হয়, এবং সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে। হেপাটাইটিস ডি ভাইরাস, এটা শুধুমাত্র ব্লাডের মাধ্যমে ট্রান্সমিশন হয়। এবং এইচআইভি, এটার ডিজিজ হচ্ছে এইডস। এই এইডস এর ট্রান্সমিশন কিন্তু ব্লাড, মাদার টু চাইল্ড এবং সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিকাল। এই ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিকাল এর ট্রান্সমিশনটা কিভাবে হয়? এটা হচ্ছে মাদার টু চাইল্ড, মাদার টু চাইল্ড যে ট্রান্সমিশন, এটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন। অর্থাৎ প্লাসেন্টা, গর্ভের ভেতর বা শিশুর জন্মকাল থেকে এটা ঘটতে পারে। যেমন রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস, কনজেনিটাল রুবেলা সিনড্রোম আছে ডিজিজ। এটা কি হয়? মাদার থেকে ফিটাস, মাদার টু ফিটাস প্লাসেন্টার ভিতরে এই ডিজিজটা হয়ে যায়। সাইটোমেগালো ভাইরাস আছে, এটা সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন ডিজিজ, এটা মাদার টু ফিটাস থেকে হতে পারে। হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস, এটা হচ্ছে ডিজিজ হিসেবে, ডিজিজ হয় নিউনেটাল হারপেস, আর ট্রান্সমিশন হয় ডিউরিং বার্থ। অর্থাৎ জন্মের পরে যখন ভ্যাজাইনাল নর্মাল ডেলিভারি হয়, আম, সেই ক্ষেত্রে এটা ট্রান্সমিশন হতে পারে নিউনেটাল হারপেস। যদি মায়ের থাকে, হারপেস সিমপ্লেক্সটা যদি মায়ের থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাদের নিউনেটাল হারপেস ডিজিজটা হওয়ার চান্স খুব বেশি। এবং এটা নর্মাল ডেলিভারিতে এটা সবচেয়ে বেশি হয়। আর হলো ডিরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ ভাইরাস যখন সরাসরি একজন মানুষের বডির সঙ্গে আরেকজন মানুষের বডি যখন সংস্পর্শের মাধ্যমে ছড়াবে, চামড়ার মাধ্যমে ছড়াতে পারে, একটা ক্ষত থেকে ছড়াইতে পারে, ব্লাডের মাধ্যমে ছড়াইতে পারে, শ্লেষ্মার মাধ্যমে ছড়াইতে পারে বা মিউকাস যেটা বলে, পানির মাধ্যমে, খাদ্য, বাতাস এসবের মাধ্যমে যেটা ছড়ায় সেটা হচ্ছে
ইম্পর্টেন্ট ভাইরাস। এই যে দেখুন, যে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস গুলো দেখেন, পরীক্ষায় কিন্তু আসবে যে কোনটি ডিএনএ ভাইরাস, কোনটি আরএনএ ভাইরাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম নোট করে করে পড়বেন। ডিএনএ ভাইরাস কি কি দেখেন: হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিসেলার জুস্টার ভাইরাস, এগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ ভাইরাস গুলো দেওয়া হয়েছে। হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি, আর অ্যাডিনো ভাইরাস। হার্পেস সিমপ্লেক্স ভাইরাসের ডিজিজ দেখেন, ওরাল হার্পেস হতে পারে, জেনিটাল হার্পেস হতে পারে, এবং এর রুট হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট, সেক্সুয়াল এবং স্যালাইভার মাধ্যমে। আর ভেরিসেলা জুস্টার ভাইরাস, এটা ডিজিজ ভাইরাস। এই ভাইরাসের ডিজিজটা হচ্ছে চিকেন পক্স, এবং রুটটা হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট, অথবা মানে কাশির মাধ্যমে অথবা ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে। আর হেপাটাইটিস বি ভাইরাস, এটা ডিজিজ হেপাটাইটিস বি, লিভার সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা। আর এটা রুট দেখেন, ব্লাডের মাধ্যমে হতে পারে, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, মাদার টু চাইল্ড, বেবি। আর আর হচ্ছে নিডলের মাধ্যমে এটা ভাইরাসের স্প্রেড করতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা ডিজিজ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এটার রুট হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। অ্যাডেনো ভাইরাস, এই অ্যাডেনো ভাইরাসের ডিজিজ হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন বা কনজাংটিভাইটিস। আর রুট হচ্ছে ফিকোরাল রুট, অথবা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে হতে পারে, অর্থাৎ কাশির মাধ্যমে এটা ছড়াতে পারে। আচ্ছা, এখন আমরা দেখবো ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ভাইরাস। এটা আরএনএ ভাইরাস দেখবো। আরএনএ ভাইরাস গুলো কি কি: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মিজেলস ভাইরাস, মামস ভাইরাস, পলিও ভাইরাস, র্যাবিস ভাইরাস। আর এই ডিজিজ গুলো কি কি: ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ডিজিজ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ফ্লু, মিজেলস ভাইরাসের ডিজিজ হচ্ছে মিজেলস, মামস ভাইরাসের ডিজিজ মামস, পলিও ভাইরাসের ডিজিজ পলিওমাইলিটিস, র্যাবিস ভাইরাসের ডিজিজ র্যাবিস। কোন রুটের মাধ্যমে হয়? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে যে ইনফ্লুয়েঞ্জা ডিজিজ হচ্ছে, এটা ড্রপলেটের মাধ্যমে, যেমন কফ, স্নিজ, এর মাধ্যমে ঘটতে পারে। এবং মিজেলস ভাইরাসের ডিজিজটা হচ্ছে মিজেলস, এয়ারবোর্ন এবং ড্রপলেটের মাধ্যমে হতে পারে। মামস ভাইরাসের ডিজিজটা হচ্ছে মামস মামস ডিজিজ, এটা হচ্ছে ড্রপলেট এবং স্যালাইভার মাধ্যমে হয়। পলিও ভাইরাস হচ্ছে ডিজিজটা হচ্ছে পলিওমাইলিটিস, এটা ফিকো ওরাল রুটের মাধ্যমে হয়। আর র্যাবিস ভাইরাসের র্যাবিস ডিজিজ, এটা অ্যানিমাল বাইট বা স্যালাইভার মাধ্যমে হয়। আচ্ছা, এখন দেখবো ইনভেলপ ভার্সেস নন ইনভেলপ। ইনভেলপ কি আর নন ইনভেলপ কি? ইনভেলপের মধ্যে মধ্যে কি কি ডিজিজ থাকে? ইনভেলপের মধ্যে থাকে ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, এইচএসভি, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস। আর নন ইনভেলপের মধ্যে থাকে পলিও, অ্যাডিনোভাইরাস এবং রোটাভাইরাস। ইনভেলপটা কি? ইনভেলপ হচ্ছে একটা ভাইরাসের চারপাশে যখন লিপিড লেয়ার থাকবে, ওটাকে বলে ইনভেলপ। অর্থাৎ ভাইরাসের চারপাশে যে চর্বিযুক্ত একটা লিপিড মানে আবরণ থাকে, লিপিড লেয়ার, এটা হচ্ছে ইনভেলপ। এটা হোস্ট সেলের যখন, এটা এটা কোথা থেকে আসে? ইনভেলপটা আসে হোস্ট সেলের মেমব্রেন থেকে। আর এই ইনভেলপ ভাইরাসের, ভাইরাস কখনো সহজে
ভাইরাসটা সহজে নষ্ট হয়ে যায়, অর্থাৎ অর্থাৎ ইজিলি ডিস্ট্রয়েড হয়ে যায়। এটা ইনভেলপ ভাইরাসে ভাইরাস সহজে নষ্ট হয়ে যায়। যেমন যখন হিট দেওয়া হয়, কোনো কিছু আমরা গরম করি, ভাইরাসটা নষ্ট হয়ে যায়, এটা ইনভেলপ ভাইরাস। তারপরে অ্যালকোহল, অ্যালকোহলের মাধ্যমেও কিন্তু ভাইরাস ধ্বংস করা হয়। আবার সাবানের মাধ্যমে যে জীবাণু ধ্বংস হয়, এটাও হচ্ছে ইনভেলপ ভাইরাসের মধ্যে পড়ে। আর এটা স্প্রেড করে কিভাবে? ড্রপলেট এবং বডি ফ্লুইডের মাধ্যমে। এগুলো ইনভেলপ ভাইরাস গুলো স্প্রেড করে ড্রপলেট এবং বডি ফ্লুইডের মাধ্যমে। আর নন ইনভেলপ ভাইরাস হচ্ছে যে ভাইরাসের মধ্যে ইনভেলপ নেই, অর্থাৎ লিপিড আবরণটা নেই, এটা হচ্ছে নন ইনভেলপ। এটা একটা বলতে পারি আমরা নেকেড ভাইরাস। এই ভাইরাসটার রুট হচ্ছে ফিকোরাল রুট। এটা ইজিলি ডিস্ট্রয়েড হয় না। এটা মোর রেসিস্টেন্ট, অর্থাৎ খুবই স্ট্রং একটা ভাইরাস। এটা সহজে এই ভাইরাসটা নষ্ট হয় না। আচ্ছা, এখন আমরা আসি মাইকোলজিতে। মাইকোলজিটা কি? Mycology is the branch of microbiology that deals with the study of ফাঙ্গাস, ফাঞ্জাই। অর্থাৎ হচ্ছে মাইক্রোলজিটা এমন একটা মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ যেখানে স্টাডি করা হয় ফাঙ্গাস নিয়ে। ডেফিনেশন অফ মাইক্রোবায়োলজি: that science, the science that deals with the study of a small living organism, either microscopic or submicroscopic creatures। অর্থাৎ মাইক্রোবায়োলজি হচ্ছে একটা খুবই ছোট একটা অর্গানিজম, অর্থাৎ স্মল লিভিং অর্গানিজম। এগুলো হচ্ছে মাইক্রোস্কোপ ছাড়া যেটা দেখা যায় না, আবার মাইক্রোস্কোপেও অনেক ছোট দেখা যায়। এই এটা নিয়ে যখন আলোচনা করা হয়, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি, অর্থাৎ অণুজীব নিয়ে যেটা আলোচনা করা হয়। আচ্ছা, টাইপস অফ ফাঙ্গাস। ফাঙ্গাসের টাইপস গুলো কি আমরা দেখি। মেইনলি ফাঙ্গাস হচ্ছে থ্রি টাইপসের হয়: ইস্ট, মোল্ডস আর ডিমরফিক ফাঞ্জাই। ইস্টটা কি? ইস্ট হচ্ছে এককোষী একটা ফাঙ্গাস। এটা এই ইস্টটা কি করে? ব্রুডিং করে। এটা অর্থাৎ হচ্ছে একটা কুড়ি সৃষ্টি করে। অর্থাৎ একটা ইস্ট ভাইরাসের আহ, একটা ইস্ট ফাঙ্গাসের কিছু একটা কেটে দেওয়া হলো, সেখান থেকে আবার নতুন করে কুড়ি সৃষ্টি করবে, নতুন করে ভাইরাসের সৃষ্টি করবে, খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। ইস্ট ভাইরাসের শেপ হয় সবসময় রাউন্ড শেপ বা ওভাল শেপের হয়। আর এটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ইস্টের জন্য ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা অ্যালবিকান্স থেকে কোন ডিজিজটা হয়? ওরাল থ্রাশ হয়, আর ভ্যাজানাল ইনফেকশন হতে পারে। মোল্ড, মোল্ড হচ্ছে বহুকোষী বা মাল্টিসেলুলার একটা ফাঙ্গাস। এটা হচ্ছে স্পোর দিয়ে রিপ্রোডাকশন হয়। আর এক্সাম্পল হিসেবে আমরা এটা অ্যাসপারগিয়াস যেটা ফাঙ্গাস, এটা মোল্ড। আর ডিমরফিক ফাঞ্জাই, ডিমরফিক ফাঞ্জাই হচ্ছে দুইটা ফর্মেই হয়। অর্থাৎ ডিমরফিক ফাঞ্জাইয়ের ভিতরে ইস্টও থাকবে, মোল্ডও থাকবে। অর্থাৎ এককোষী ফাঙ্গাস গুলোও থাকবে, বহুকোষী ফাঙ্গাস গুলোও থাকবে। আচ্ছা, স্ট্রাকচার অফ ফাঙ্গাস। ফাঙ্গাসের স্ট্রাকচার কি? সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং একটি ক্যাপসুল থাকবে। ক্যারেক্টারিস্টিক্স অফ মাইকোলজি, অর্থাৎ মাইকোলজি ক্যারেক্টারিস্টিক্সটা কি? বৈশিষ্ট্য কি থাকবে? ইউক্যারিওটিক থাকবে, সেল ওয়ালে কাইটিন যুক্ত থাকবে। এটা ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার, অর্থাৎ ইস্ট এবং মোল্ড দুইটাই থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। আর এটা সেক্সুয়ালি এবং অ্যাসেক্সুয়ালি এটা রিপ্রোডাকশন করতে পারে। আচ্ছা, ফাঞ্জের ক্লাসিফিকেশন হচ্ছে এটা তিন ধরনের হয়, চার ধরনের হয়। একটা হচ্ছে ইস্ট, ডিমরফিক, মোল্ডস আর ডার্মাটোফাইটস।
ইস্টের ভিতরে এটার ফাঙ্গাস হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স, এবং এটা ইনফেকশন করে ওরা। ডিমরফিকের ফাঙ্গাস হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলোটাম, এটার ইনফেকশন হিসেবে পালমোনারি হিস্টোপ্লাজমোসিস হয়। মোর্সের ফাঙ্গাস হচ্ছে অ্যাসপারগিলাস, এটা ইনফেকশন করে পালমোনারি অ্যাসপারগ্লিয়াসিস। আর ডার্মাটোফাইটস, এটার ফাঙ্গাস হচ্ছে ট্রাইকোফাইটন মাইক্রোস্পোরাম, আর এটা ইনফেকশন করে টিনিয়া ইনফেকশন। আচ্ছা, মাইক্রো অর্গানিজমের ক্লাসিফিকেশন গুলো। মাইক্রো অর্গানিজম দুই ভাগে হয়, একটা হচ্ছে সেলুলার আর একটা হচ্ছে অ্যাসেলুলার। সেলুলারের মধ্যে আবার থাকে ইউক্যারিওটিস, এটা প্রোটোজোয়া, ফাঞ্জাই এবং শৈবাল অর্থাৎ অ্যালজি শৈবাল দিয়ে। আর প্রোক্যারিওটিস হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে। টাইপস অফ মাইকোসিস। টাইপস অফ মাইকোসিস হচ্ছে সুপারফিশিয়াল থাকে, সুপারফিশিয়াল অর্থাৎ হচ্ছে স্কিন এবং নেইলের মাধ্যমে এটা স্প্রেড করে। সাবকিউটেনিয়াস, এটা স্কিন এবং টিস্যুর মাধ্যমে এটা স্প্রেড করে, অর্থাৎ ডিপার টিস্যু যেটা কানেকটিভ টিস্যু। আরেকটা হচ্ছে সিস্টেমিক, এটা লাংসের মাধ্যমে এবং ব্লাডের মাধ্যমে, অর্থাৎ এটা একটা লাইফ থ্রেটিং কন্ডিশন সৃষ্টি করে যে সিস্টেমিকটা, যে লাংসের মাধ্যমে যেটা ফাঙ্গাসের সংক্রমণ হয় এবং ব্লাডের মাধ্যমে যার সংক্রমণ হয়, এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন সৃষ্টি করে। কমন কিছু আমাদের ফাঙ্গাল ডিজিজ আছে, যেমন এই যে ক্যান্ডিডা আলবিকান্স থেকে ওরাল থ্রাশ, রিং ওয়ার্মের মাধ্যমে টিনিয়া ইনফেকশন, লাং ইনফেকশন হয় অ্যাসপারগিলিয়াসের মাধ্যমে। এটা আপনাদের ইয়েতে থাকতে পারে, এমসিকিউ তে থাকতে পারে যে ওরাল থ্রাশের কারণ হিসেবে কোন ফাঙ্গাস থাকে, ক্যান্ডিডা অ্যালবিকান্স। আচ্ছা, আমরা ফাঙ্গাল ইনফেকশন গুলো পড়লাম, ডিজিজ গুলো পড়লাম, এখন আসি ডায়াগনোসিসে। আমরা প্রথমে একটা মাইক্রোস্কোপিক KOH অ্যামাউন্ট দেখব, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড কেমন আছে এটা দেখব। যে ফাঙ্গালের যে এলিমেন্টস গুলো থাকে, যে চামড়া, নখ, এগুলো স্ক্রিনিং করে দেখাটা KOH অ্যামাউন্ট, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্টটা দেখা। তারপরে কালচার, একটা কালচার করতে পারি সেবারড আগার, এটা হচ্ছে ফাঙ্গের যখন জন্মানোর জন্য ব্যবহার করা হয় একটা কালচার মিডিয়া, এটা একটা কালচার মিডিয়া। আর সেরোলজি, সেরোলজিতে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন করতে পারবো, সেরোলজি যখন কালচার করা হয় তখন, যে ফাঞ্জাই কতটুকু গ্রো করছে এটা শনাক্ত করা যাবে, অর্থাৎ ইস্ট দিয়ে গ্রো করেছে কি মোল্ড দিয়ে গ্রো করেছে, এই সেরোলজিতে এটা বোঝা যাবে। ওকে, প্যারাসাইটোলজি। Parasitology is the branch of microbiology that deals with the study of parasites, their host, and the relationship between them. অর্থাৎ প্যারাসাইটোলজি হচ্ছে একটা মাইক্রোবায়োলজির একটা ব্রাঞ্চ, যেখানে স্টাডি করা হয় প্যারাসাইট নিয়ে এবং তাদের হোস্ট নিয়ে, এবং প্যারাসাইট এবং হোস্টের এক আহ, যে পারস্পরিক একটা রিলেশন, এটা নিয়ে আলোচনা করা হয়। কিছু প্যারাসাইট এবং ডিজিজ হচ্ছে প্লাজমোডিয়াম, এই প্যারাসাইটের মাধ্যমে ম্যালেরিয়া ডিজিজ হয়। অ্যান্টিমিবা, এটা দিয়ে অ্যামিবিয়াসিস ডিজিজ হয়। তারপর আছে জিয়ারডিয়া, এটার মাধ্যমে ডায়রিয়া হয়। যেমন MCQ হিসেবে আসতে পারে যে ম্যালেরিয়া ট্রান্সমিশন কোন কার মাধ্যমে হয়, ফিমেল অ্যানোফিলিস মসকিটো। প্যারাসাইটের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে প্রোটোজিয়া এবং মেটাজিয়া। এটা ট্রান্সমিশন হয় ফুড এবং ওয়াটারের মাধ্যমে, মসকিটো বাইটের মাধ্যমে, এবং যখন হাইজিন মেনটেন করা হয় না তখন এই প্যারাসাইট গুলো বেশি স্প্রেড করে।
হোস্ট কি? হোস্ট হচ্ছে a host is an organism that harbors a parasite। অর্থাৎ হোস্ট হচ্ছে বডির একটা প্যারাসাইট, বডির একটা প্যারাসাইট, একটা অর্গানিজম, যেখানে এটা একটা বডির প্যারাসাইটে বসবাস করে এই হোস্টটা। যেমন ম্যালেরিয়া হোস্টের জন্য হিউম্যান, এবং টেপওয়ার্ম এই হোস্টের জন্য আমরা গরুকে ধরি। ওকে, টাইপস অফ হোস্ট: ডেফিনেটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, রিজার্ভার হোস্ট এবং অ্যাক্সিডেন্টাল হোস্ট। ডেফিনেটিভ হোস্টের ডেফিনেটিভ হোস্ট হচ্ছে সেক্সুয়াল একটা রিপ্রোডাকশন। এটা হচ্ছে যেমন ফিমেল মসকিউটো এটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইটের একটা ডেফিনেটিভ হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ ম্যালেরিয়া প্যারাসাইটস এর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান। আর আর হচ্ছে রিজার্ভার হোস্ট। এই রিজার্ভার হোস্টটা হচ্ছে একটা হোস্ট যেটা প্যারাসাইটকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে এবং অন্য হোস্টে স্প্রেড করতে সাহায্য করে। যেমন ডগ র্যাবিস ভাইরাস। ডগ হচ্ছে র্যাবিস ভাইরাসের একটা রিজার্ভার হোস্ট, আর এখানে ইনফেক্টেড হয় হিউম্যান। অ্যাক্সিডেন্টাল হোস্ট হচ্ছে যে হোস্টটা বা যে হোস্টের প্যারাসাইটের স্বাভাবিক হোস্ট নয়, অর্থাৎ এটা কোনো নর্মাল হোস্ট নয়, হঠাৎ করে এটা সংক্রমিত হয়, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্ট। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন? কারো কোনো কি প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। শুধু তো আমাদের পড়লে হবে না। মাইকোলজি কি শুধু ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয়? হ্যাঁ হ্যাঁ, ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয়। জি। আচ্ছা, আপনারা এখন আছেন পার্টিসিপেন্ট 9 জন। 9 জনে কি অ্যাক্টিভ আছেন? একটু রেসপন্স করেন তো, কারণ আমরা এখন কোশ্চেন গুলো প্র্যাকটিস করে ফেলি। রেসপন্স না করলে কোশ্চেন প্র্যাকটিসে মজা নাই। মনে হয় আছি ম্যাম। কিন্তু কেউ তো কথা বলে না, 2-1 জন ছাড়া। সবাই মনে হয় মিউট করে কি ঘুমাই গেছে নাকি? আচ্ছা, আপনারা নিচে যে অ্যান্সারটা দেওয়া আছে কেউ অ্যান্সারটা দেখবেন না। যদিও অ্যান্সারটা দেওয়া আছে, যদি দেখেন এটা আপনার ফাঁকি হবে। অ্যান্সারটা ম্যাম না দেখে অ্যান্সার করবেন। এক কাজ করবেন, ওই বলেন। যে অ্যান্সারটা নিচের স্ক্রিনে ওর বেশি ও বের হ্যাঁ করবেন হ্যাঁ, তাহলে হয়। গুড গুড। আচ্ছা, 2টা যাক, তারপরে হ্যাঁ। দুইটা যাক। ওকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলেন তো ভাইরোলজিটা এখানে কি? অপশনগুলো দেখেন, শুধু উত্তরটা দেখবেন না। আমরা একটু অপশনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। ভাইরোলজি হলো ব্যাকটেরিয়ার অধ্যয়ন, ফাঙ্গাসের অধ্যয়ন, ভাইরাসের অধ্যয়ন, পরজীবীর অধ্যয়ন। অ্যান্সারটা কি হবে বলেন তো? একটু আগে না আমরা পড়লাম ভাইরোলজিতে ভাইরাসের কি উপর। থাকে? ভাইরাস থাকে। ভাইরোলজিতে ভাইরাস থাকে। তাহলে ব্যাকটেরিয়ার যে অধ্যয়ন, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে স্টাডি, এটা কোথায় থাকে বলেন তো? ব্যাকটেরিয়া নিয়ে স্টাডি করা হয় কার মাধ্যমে? ভাইরাস নিয়ে যদি ভাইরোলজি হয় তাহলে ব্যাকটেরিয়া কি? এতক্ষণ লাগে বলতে। ব্যাকটেরিয়োলজি। ম্যাম, ব্যাকটেরিয়োলজি। তাহলে ফাঙ্গাসটা কি? ফাঙ্গাল মাইকোলজি। মাইকোলজি। মাইকোলজি।
আচ্ছা, তাহলে এই যে পরজীবী যেটা প্যারাসাইট, এটা কি? প্যারাসাইটোলজি। 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 ওকে। আচ্ছা, এখন দেখেন, ভাইরাস বংশ বিস্তার করতে পারে শুধু পানিতে, বাতাসে, জীবিত কোষে, মাটিতে। তাহলে এটা কি লিভিং অ্যান্সার অর্গানিজম। জীবিত হবে? কোষে। লিভিং হ্যাঁ, জীবিত কোষে। লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমে, অর্থাৎ ভাইরাস লিভিং জি। অর্গানিজম বা হোস্ট ছাড়া বংশ বিস্তার করতে পারে না, পারে না। রেপ্লিকেশন করতে পারে না। আচ্ছা, আচ্ছা, এটা বলেন, ভাইরাসের জেনেটিক উপাদান হতে পারে? ডিএনএ আর আরএনএ, ডিএনএ বা আরএনএ। নট বোথ। ডিএনএ বা আরএনএ। ডিএনএ বা আরএনএ। জি। এখানে যদি এবং থাকতো? এবং থাকলে হবে না, কারণ একটি মাত্র হোস্টে একটি মাত্র হয় ডিএনএ না হয় আরএনএ গ্রো করতে পারবে। আরএনএ থাকবে। হ্যাঁ, ওকে। ইনভেলপ, এটা বলেন 4 নাম্বারটা। ক্যাপসিড, ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? এনভেলপ, ভাইরাসের প্রোটিন আবরণ, প্রোটিন কোড যেটা, প্রোটিন কোড কোনটা? ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে প্রোটিন কোড। তাহলে লিপিড আবরণ কোনটা বলেন তো? লিপিড আবরণ, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। লিপিড আবরণ কোনটা? আমরা তো পড়ে আসলাম। প্রোটিন কোড হচ্ছে ক্যাপসিড, আর লিপিড আবরণ কোনটা? লিপিড কোড কোনটা? ইনভেলপ, মেবি ইনভেলপ। হ্যাঁ, ক্যাপসুল। লিপিড কোডটা হচ্ছে ইনভেলপ। আর ক্যাপসুল থাকে ব্যাকটেরিয়াতে। আর সেল ওয়াল তো ভাইরাসে থাকেই না, ভাইরাসের কোনো সেল ওয়াল নেই, অ্যাসেলুলার। আচ্ছা, এটা বলেন, ভাইরাস প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, কোষবিহীন, বহুকোষী কোনটা? কোষবিহীন। অ্যাসেলুলার। আচ্ছা, তাহলে প্রোক্যারিওটিকে কি থাকে? প্রোক্যারিওটিকে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? আর জি। ইউক্যারিওটিকে থাকে হিউম্যান সেল। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ইউক্যারিওটিকে থাকে হিউম্যান সেলগুলো। আর এখানে যে বহুকোষী বলেছে, এটা মাল্টিসেলুলার। এটা তো ভাইরাসের একটা স্ট্রাকচার। আচ্ছা, বলেন, ভাইরাস দেখার জন্য কি প্রয়োজন? মাইক্রোস্কোপিক। ভাইরাস দেখার জন্য প্রয়োজন? ইলেকট্রন মাইক্রোস্কোপ। হ্যাঁ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। কারণ কি, ভাইরাস খুবই ছোট, এটা দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপিক দরকার হবে। জি। আচ্ছা, কিছু ভাইরাসের বাইরের আবরণকে কি বলা হয়? ফ্লাজেলা। ফ্লাজেলা কেমন করে হয়? কিছু ভাইরাসের বাইরের আবরণকে বলা হয় ইনভেলপ। কারণ এটা লিপিড লেয়ার থাকে না, কিছু ভাইরাসে তো লিপিড লেয়ার থাকে, আর বাকি ভাইরাসে থাকে প্রোটিন। আচ্ছা, ভাইরাসকে কি বলা হয় বলেন তো? জীবিত, অজীব, জীবিত ও অজীবের অন্তর্বর্তী নাকি উদ্ভিদ? ভাইরাসকে কি বলা হয়? ডি তো অপশন বাদই, 3টা অপশনের ভিতরে বলেন। ভাইরাস কি? জীবিত। সি নাম্বার, জীবিত ও মধ্যবর্তী। হ্যাঁ, দুইটা, জীবিত এবং অজীবের মধ্যবর্তী, অর্থাৎ হচ্ছে লিভিং এবং নন লিভিং, দুইটার মধ্যবর্তী। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কি বলেন তো? ডিএনএ নাকি আরএনএ? আরএনএ ভাইরাস। এটা কিন্তু খুবই প্রশ্ন, কমন প্রশ্ন। আরএনএ ভাইরাস। একজন বলেছে আরএনএ ভাইরাস। হ্যাঁ, আরএনএ ভাইরাস। আচ্ছা, এইচআইভি কোন ধরনের ভাইরাস বলেন তো? রেট্রো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস? অ্যাডেনো। এইচআইভি
অ্যাডেনোভাইরাস। অ্যাডেনোভাইরাস। না, এটা না। এইচআইভি হচ্ছে রেট্রোভাইরাস, কারণ ট্রু। এখানে একটা এনজাইম থাকে, এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটা এনজাইম থাকে, এটা হচ্ছে রেট্রোভাইরাস। আচ্ছা, হেপাটাইটিস বি ভাইরাস কি ভাইরাস বলেন তো? ডিএনএ নাকি আরএনএ? ডিএনএ ডিএনএ। ডিএনএ ভাইরাস। আচ্ছা, র্যাবিস ভাইরাস কোন গ্রুপের বলেন? বলেন, র্যাবিস ভাইরাস কোন গ্রুপের? রেট্রো। এ নাম্বার। দুই নাম্বার। এইচআইভি বললেন? হ্যাঁ, অ্যাডেনো। এই যে এইগুলাই আসবে, বুঝছেন? এতক্ষণ আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে একাডেমিকের মতো আলোচনা, কিন্তু আপনাদের এই কোশ্চেন গুলোই সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে। মানে ওগুলো তো পড়বেনই ডিটেলসে, প্লাস এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, নয়তো পরীক্ষায় প্রচুর ভুল হবে। সাধারণ প্রশ্নগুলোই আসে ভাই, বাইরে প্রশ্ন আসে না। র্যাবিস ভাইরাস হচ্ছে র্যাবিডোভাইরাস গ্রুপের। ইয়েস, ওটা। আচ্ছা, পলিও ভাইরাস কোন ভাইরাসের পড়েন তো? আমরা কিন্তু পড়ে আসলাম। কিছু বলেছে না। পলিও ভাইরাসের অন্তর্ভুক্ত হার্পেস ভাইরাস নাকি পিকোরনা ভাইরাস নাকি অ্যাডেনো ভাইরাস নাকি রেট্রোভাইরাস? পলিও। করোনা। হ্যাঁ, পিকোরনা ভাইরাস। এত আস্তে বলতেছেন কেন? একটু জোর গলায় বলেন, জানেন তো এটা, কনফিডেন্স সহকারেই বলবেন। মিজেলস ভাইরাস। আচ্ছা, মিজেলস ভাইরাস কি বলেন তো, কোনটা? হারফেস। প্যারামাইক্সো ভাইরাস, রেট্রোভাইরাস? মিজেলস কি বলেন তো? মিজেলস হচ্ছে প্যারামাইক্সো ভাইরাস। আচ্ছা, মিজেলস নিয়ে আমরা একটু ডিটেলসে বলি, হ্যাঁ? যেহেতু এটা একটা সম্প্রতি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মিজেলস বাচ্চাদের খুবই সংক্রমণ ঘটতেছে। এটা স্প্রেড করে কিসের মাধ্যমে? হাঁচি, কাশি এবং বাতাসের মাধ্যমে। হাঁচি, কাশি এবং বাতাসের মাধ্যমে মিজেলস স্প্রেড করে। আর সিমটমস বা লক্ষণ কি কি থাকতে পারে? জ্বর থাকবে, নাক দিয়ে পানি পড়বে, চোখ লাল হয়ে যাবে, আর আরেকটা হবে র্যাশ হবে, ছোট লাল লাল র্যাশ হবে। আরেকটা থাকবে হচ্ছে বাচ্চাদের, এটা হয় খুব বেশি, কপ্লিক স্পট থাকবে। কপ্লিক স্পট কি জানেন? লাল র্যাশ, ছোট ছোট কপ্লিক স্পট কি? র্যাশের মতো। কপ্লিক স্পট হচ্ছে, না, কপ্লিক স্পট হচ্ছে বাচ্চাদের যে জিওপাতে সাদা সাদা এক ধরনের ফাঙ্গাসের দেখা যায় না, এটা হচ্ছে কপ্লিক স্পট। দেখবেন অনেক বাচ্চাদের মুখের জিওপাতে সাদা সাদা স্পট দেখা যায়, এটা হচ্ছে কপ্লিক স্পট। আর মিজেলসের আমরা ট্রিটমেন্ট হিসেবে কি দিতে পারি? এখন বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে বলতেছে, আর পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। জ্বর যদি বেশি আসে তাহলে মেডিসিন দিতে হবে, রেস্ট দিতে হবে। যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি করাবো। আর এর প্রিভেনশন হিসেবে অবশ্যই বাচ্চাদের এমএমআর ভ্যাকসিন দিতে হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এটা মনে রাখবেন যে মিজেলসের ইনকুবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন। মিজেলসের ইনকুবেশন পিরিয়ড কতদিন? 10 থেকে 14 দিন। 10 থেকে 14 দিন, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা আচ্ছা, এটা বলেন তো, চিকেন পক্স কোন ভাইরাসের মাধ্যমে? ব্যারিসেলা। ভ্যারিসেলা ভাইরাস। আচ্ছা, মাইকোলজি কি বলেন? ফাঙ্গাস। বললেন ফাঙ্গাস। ফাঙ্গাস। ফাঙ্গাস বংশ বিস্তার করে কিসের মাধ্যমে? দেখেন দেখেন, আমরা এগুলো সবগুলো পড়ে আসছি।
স্পোর হুম, ফ্র্যাগমেন্টেশন দ্বারা ফ্র্যাগমেন্টেশন সবগুলো সবগুলো দ্বারা। স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন হয়, বার্ডিং এর মাধ্যমেও হয়, বার্ডিং ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমেও হয়। হুম যে ইস্টের মাধ্যমে আমরা দেখলাম না, ইস্টে ওটা তো হচ্ছে বার্ডিং করে রিপ্রোডাকশন করতেছে ফাঙ্গাস। হ্যাঁ বার্ডিং এক্সেল থেকে আচ্ছা, ক্যান্ডিডা অ্যালবিকান্স দ্বারা কি হয়? ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিয়াসিস এই ক্যান্ডিডিয়াসিস যে বললেন, ক্যান্ডিডিয়াসিস এটা ক্যান্ডিডিয়া অ্যালবিকান্স ফাঙ্গাসের মাধ্যমে হয়। আর এর এর হচ্ছে ডিজিজটা কি হয় বলেন তো? ওরাল থ্রাশ ভ্যাজানাল ওরা থ্রাশ চাষ ভ্যাজানাল থ্রাশ আর ভ্যাজানাল হ্যাঁ, থ্রাশ গুড, এটা একদম কমন, এই তিনটে মনে রাখবেন। ক্যান্ডিডা, হ্যাঁ, ক্যান্ডিডা অ্যালবিকান্স থেকে ওর হচ্ছে ফাঙ্গাস হচ্ছে ডিজিজটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, আর এটা হয় ওরাল থ্রাশ বা ভ্যাজিনাল থ্রাশ। আর এই যে যক্ষা, এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়ামের মাধ্যমে হয়, ম্যালেরিয়া হয় প্রোটোজোয়ার মাধ্যমে, আর হাম হচ্ছে ভাইরাসের মাধ্যমে। মিজেলস ভাইরাস রিংওয়ার্ম কি? রিংওয়ার্ম কিসের মাধ্যমে হয়? ফাঙ্গাস আচ্ছা, রিংওয়ার্ম হচ্ছে একটা কমন সাইট বলেন তো? চিনিয়া চিনিয়া যেগুলো নেইলে হয় কমন, হ্যাঁ, তারপর তারপর মুখে হতে পারে স্কাল্পে হয়। স্কাল্প হয় হ্যাঁ চিনিয়া যেখানে হ্যাঁ, গুড। ডার্মাটোফাইটস আক্রমণ করে সে বলেন তো? ডার্মাটোফাইটস ত্বক চোল নখ হ্যাঁ, আচ্ছা, ইস্ট কি বলেন তো? এটা তো পারবেন। ফাঙ্গাস ফাঙ্গাস। অ্যাকুইফার ক্লিয়ারেন্স দ্বারা হয় কি? নাম্বারটা অ্যাসপারগ্লোসিস আচ্ছা, এটা কিসের মাধ্যমে হয় বলেন তো? ইস্ট নাকি মোল্ডের মাধ্যমে? ইস্ট ইস্টের মাধ্যমে হয় নাকি মোল্ডের মাধ্যমে হয়? মোল্ড হ্যাঁ, মোল্ড মোল্ড মোল্ডের মাধ্যমে হয়, মাল্টিসেলুলার দিয়ে হয়, মাল্টিসেলুলার দিয়ে। হুম আর টাইফয়েডের ইয়েতে বলেন তো, টাইফয়েডের ভাইরাসটার নাম কি? সালমোনেলা টাইফি সালমোনেলা টাইফি। এটা খুবই কমন কোশ্চেন, এগুলো থেকে এই কোশ্চেন গুলাই আসবে, বেশি কিছু আসবে না। সবচেয়ে সাধারণ একটা ফাঙ্গাল সংক্রমণ হয়, এটা কি বলেন? রিংওয়ার্ম রিংওয়ার্ম। এটা একটা ডার্মাটোফাইট ফাঙ্গাস। এটা ওই যে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম এবং ফাইটন, এই ফাঙ্গাসগুলোর মাধ্যমে রিংওয়ার্ম হয়। আচ্ছা, প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবী অধ্যয়ন পরজীবী অধ্যয়ন পরজীবী অধ্যয়ন। ম্যালেরিয়া হয় কিসের মাধ্যমে? ফটোজো পরজীবী ফটোজো হ্যাঁ হ্যাঁ, বলেন।